দেবাশিস মজুমদারের লেখা রহস্য গল্প চোখ। প্রাক্তন পুলিশকর্তা সংগ্রাম চৌধুরী কিছু সময় আগেই একটা সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফিরেছেন। দাপুটে অফিসার হিসেবে তার সুখ্যাতি এখনও আছে। বিশেষত কোল মাফিয়া অধ্যুষিত এই শহরে তিনি যে সময় দায়িত্বে ছিলেন তখন মাফিয়া রাজ অনেকটাই দমন করেছিলেন। বেশ কয়েকজন রাঘব বোয়াল অপরাধীকে এনকাউন্টারেও মেরেছিলেন। সেই কথা এখানকার সাধারণ মানুষ এখনও বলেন। প্রবীণরা নবীনদের সেই সব আখ্যান শোনান। সংগ্রাম চৌধুরী তাতে আলাদা একটা গর্ব অনুভব করেন। আপসীন একজন আইনরক্ষক হিসেবেই তার নাম এই শহরে গর্বের সাথে নেওয়া হয়। একমাত্র ছেলে সাগরের ফটোতে একটা নতুন মালা দিয়ে কিছুটা সময় সেই ফটোর দিকে তাকিয়ে রইলেন সংগ্রাম। ছেলে ছবির পাশেই তার স্ত্রী নিরুপমা দেবীর ফটো। ছেলে চলে যাওয়ার শোক সামলাতে পারেননি তিনি। পরপর যেন কয়েকটা দিন কালো রাক্ষসের মতো গ্রাস করেছিল সংগ্রামবাবুকে। কিন্তু এই সব দুর্দিন তিনি পেরিয়ে এসেছেন, তাও বেশ খানিকটা সময় হয়ে গেছে। এখন আবার নিজেকে নতুন করে গড়ে তুলেছেন সংগ্রাম। সভা সমিতিতে যান, শরীরচর্চা করেন। বয়স্কদের একটা ওয়েলফেয়ার ক্লাবে তিনি প্রেসিডেন্ট। তার উপর নিজের পুলিশ জীবনের অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখছেন। এই কাজে বেশ অনেকটা সময় ব্যয় হচ্ছে। তাই আবার সব ভুলে জীবনের এই শেষ অধ্যায় দৃঢ়ভাবে বাঁচার চেষ্টা করছেন তিনি। ফ্ল্যাটের বাইরের দরজায় বেল বাজল। সংগ্রাম কিছুটা স্মৃতির পাতায় হারিয়ে গিয়েছিলেন, আবার বাস্তবে ফিরে এলেন। বসার ঘরে সোফায় বসলেন ধীরভাবে। প্রায় সাথে সাথেই বাড়ির সর্বক্ষণের কাজের লোক জগাই এসে খবর দিল, বাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। বলছেন ওই পাবলিশারের অফিস থেকে এসেছেন। সংগ্রাম এর জন্যই অপেক্ষা করছিলেন। তার বই যে পাবলিকেশন হাউস থেকে প্রকাশ হতে চলেছে তার সম্পাদক আনন্দ সেন সকালেই কল করে জানিয়েছিলেন যে আজকের মধ্যেই বইয়ের প্রথম প্রুফটা পাঠিয়ে দেবেন চেক করার জন্য। তাই সংগ্রাম বাড়ি ফিরে অপেক্ষাতেই ছিলেন বইয়ের প্রথম প্রুফ আসার জন্য। তিনি লোকটিকে তার কাছে পাঠিয়ে দিতে বললেন জগাইকে। জগা চলে গেল। একটু পরেই ত্রিশুদ্ধ একজন এসে ঢুকল সংগ্রামের বসার ঘরে। হাতে একটা ব্রাউন পেপার প্যাকেট। প্যাকেটটা সে এগিয়ে দিল সংগ্রামের দিকে। সংগ্রাম তার হাত থেকে প্যাকেটটা নিয়ে সেটা ঈষৎ ছিঁড়ে তার মধ্যে থেকে প্রিন্ট করা মোটা এক বান্ডিল কাগজ বের করে আনলেন। তারপর লোকটিকে জিজ্ঞেস করলেন, পুরোটা আছে? লোকটি বলল, হ্যাঁ স্যার, মুখবন্ধ আর ভূমিকা বাদ দিয়ে মূল বইয়ের পুরোটাই আছে। সংগ্রাম আগন্তুকের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি আনন্দর সঙ্গে কথা বলে নেব। আগন্তুক একটু হালকা হেসে বলল, আমার নাম ফটিক স্যার, ফটিক দাস। আমি প্রুফ রিডার। আপনার কাছে প্রথম প্রুফটা আসার আগে আমি একবার এটা চেক করেছি। বেশ অভিনব বই স্যার। রোমাঞ্চকর কেস সব ফেস করেছেন আপনি। মাফিয়াদের পরিচ্ছদটা তো রীতিমতো রোমহর্ষক। এই শহরের এই সব অপরাধমূলক ঘটনা সম্বন্ধে মানুষ জানতে আগ্রহী হবে। বইটা ভালোই চলবে স্যার। শুধু একটা ঘটনা, মানে। ফটিক ইতস্তত করছে দেখে সংগ্রাম বললেন, বসো। কোনো ঘটনাতে কি কোনো গণ্ডগোল আছে বলে মনে হচ্ছে তোমার? এগুলো কিন্তু সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা। ফটিক বলল, একটা ঘটনা স্যার। বছর 25 আগের একটা ঘটনার কথা আপনার লেখায় আছে। ওই মাফিয়াদের দৌরাত্মের সময়ের একটি নাবালিকা মেয়ের ধর্ষণ আর খুনের কেস। আপনার লেখায় নামটা আছে শর্মিলা, কিন্তু আমি যতদূর জানি ওই সময়ে যে ঘটনাটি ঘটেছিল সেখানে মেয়েটির নাম ছিল উর্মিলা। বাড়ির লোকে ডাকত উর্মি বলে। সংগ্রাম বললেন, আমি কোনো ঘটনাতেই ভিকটিমের আসল নাম দিইনি। তাদের পরিচয় গোপন রাখতে চেয়েছি, তাই নামগুলো একটু অদল বদল করা। কিন্তু তুমি এত নিশ্চিতভাবে মেয়েটির নাম জানলে কি করে? ঘটনাগুলো খবরের কাগজে প্রকাশিত হলেও ভিকটিমদের আসল নাম কোনোদিনও প্রকাশ হয়নি। ফটিক সরাসরি সে কথার উত্তর না দিয়ে বলল, আসলে স্যার, নাম নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হলো ঘটনাটা নিয়ে। সংগ্রাম বেশ অবাক হয়ে বললেন, কি সমস্যা? ফটিক বলল, বইতে আপনি যে লিখেছেন যে ওই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছিল আপনি নিজের হাতে এনকাউন্টার করে তাদের শাস্তি দিয়েছেন। সংগ্রাম ভুরু কুঁচকালেন। তারপর একটু ভেবে বললেন, শিয়াই নদীর চরের কাছে ঘটনাটা ঘটেছিল তো?
মনে আছে, মেয়েটিকে অমানসিক অত্যাচার করে মারা হয়েছিল। মেয়েটির বাবা রেলের ইঞ্জিনিয়ার ছিলেন। রেলওয়ে প্রজেক্টের একটা টেন্ডার নিয়ে তখনকার এক মাফিয়া নেতা আজিজের সঙ্গে ওর ঝামেলা হয়েছিল। আজিজ হুমকি দিয়েছিল যে ও চরম সর্বনাশ করবে। আর সেই থেকেই ভদ্রলোকের নাবালিকা মেয়েকে টিউশন থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মারে। আজিজ আর ওর পার্টনার গদাই অপহরণ, ধর্ষণ আর খুনের কাণ্ড ঘটিয়েছিল। আমি তদন্ত করে আসল অপরাধীদের খুঁজে বের করি। তারপর এক এনকাউন্টারে 2 শয়তানকেই নিকেশ করে দিই। নিজের পাকা সাদা চওড়া গোঁফে একটা গর্বের হাত বোলালেন সংগ্রাম চৌধুরী। ফটিক সন্দেহজনক দৃষ্টি দিয়ে ভুরু কুঁচকে বলল, সেটাই তো বলছি, ঘটনার সমাপন কি সত্যিই এভাবে হয়েছিল? একটু ভেবে বলুন তো স্যার, আপনি যা বলছেন তা সবটাই কি ঠিক? সংগ্রাম চৌধুরীর কপালে ভাঁজ পড়ল। তিনি কিছু সময় একদৃষ্টে তাকিয়ে থাকলেন ফটিকের দিকে। তারপর একটু যেন নিজেকে সামলে নিয়ে বললেন, আমি জানি না তুমি এত কথা জেনেছো কিভাবে। হ্যাঁ, একটু গন্ডগোল আছে। আজিজ পালাচ্ছিল। ওকে এনকাউন্টার করার পর গদাই স্যারেন্ডার করতে চেয়েছিল, কিন্তু এই রকম অমানুষদের বাঁচিয়ে রাখার কী লাভ? তাই আমি ওকেও ছাড়িনি, কোনো সুযোগ দিইনি আত্মসমর্পণের। একের পর এক বুলেট দেগে দিয়েছি ওর বুকে, কিন্তু এতটা তো বইতে লেখা যায় না। আর এই রকম একজন ক্রিমিনাল খতম হয়ে যাওয়ায় সমাজের উপর ভালো প্রভাবই ঘটে। এই দুটো এনকাউন্টারের পর এই শহরের কোল মাফিয়া, রেল মাফিয়ারা অনেকটাই দমে গিয়েছিল, পুলিশকে ভয় পেতে শুরু করে। ফটিক তাও যেন সন্তুষ্ট হলো না। সে বলল, আপনি শিওর স্যার ওরা দুজনেই কাণ্ডটা ঘটিয়েছিল? সংগ্রাম চৌধুরী গলাটাকে কিছুটা চড়িয়ে আরও দৃঢ়স্বরে বললেন, হ্যাঁ ওরাই। ওরা যে অমনি ভ্যানটা ব্যবহার করেছিল মেয়েটিকে অপহরণ করার জন্য, সেই ভ্যান আমি খুঁজে বের করি। তাতে মেয়েটির পরার ব্যাগটি পাওয়া যায়। ওর চুলের ক্লিপ ছিল ওই গাড়িতে। তাছাড়া একজন সাক্ষীও ছিল যে ওদের দুইজনকে মেয়েটিকে ওই গাড়িতে তুলতে দেখেছিল। লাট্টু বেকারির দারোয়ান সনাতন, নামটা এখনও আমার মনে আছে। ওই সাক্ষ্য দেয় যে ওদের বেকারির সামনে থেকেই উর্মিকে গাড়িতে তোলা হয়েছিল। সনাতন খুব ভয়ে ভয়ে সাক্ষ্য দিয়েছিল। আমি কথা দিয়েছিলাম আজিজ আর গদাই জানবে না ওর গোপন সাক্ষ্যের কথা। ফটিক বলল, সনাতন দারোয়ান মেয়েটিকে গাড়িতে তুলতে দেখেছিল, কিন্তু শিয়াই বাজারের মোড়ের কাছে তাকে নামাতে দেখেনি। সংগ্রাম যেন ধৈর্যহীন হয়ে বলে উঠলেন, কি বলছো সব আজে বাজে কথা? ফটিক বলল, শিয়াই বাজারের কাছে রাজলক্ষ্মী টেলার্সের সামনে ওরা ওকে নামিয়ে দিয়েছিল। তখন বাজার বন্ধ হয়ে গেছে, শুধু আব্দুলের দর্জির দোকান খোলা ছিল। ওকে ওরা ওখানে নামিয়ে দেয়। ও তখন ভয়ে কাঁদছিল। জামার একটা হাতা একটু ছেঁড়া ছিল, কিন্তু বাকি শরীর অক্ষত ছিল। ওরা ওকে ভয় দেখিয়েছিল, শাসিয়েছিল, চরম ক্ষতি করে দেবার হুমকিও দিয়েছিল, যাতে ওর বাবা ভয় পেয়ে টেন্ডারটা বেআইনিভাবে ওদের দিয়ে দেয়। কিন্তু ওই মেয়েকে ওরা মারেনি। ওকে যে ওইভাবে অত্যাচার করে মেরেছে তাকে ও চিনত। সেই ওকে ওখান থেকে নিয়ে গিয়েছিল বাড়ি ফিরিয়ে দেওয়ার নাম করে। আসল অপরাধটা সেই করেছিল। চোয়াল শক্ত করে কথাগুলো বলল ফটিক। সংগ্রাম যেন ছটফটিয়ে উঠলেন। চোখ বড় বড় করে বলে উঠলেন, এসব কি বলছো তুমি? তুমি কি করে জানো এসব? বানিয়ে বানিয়ে যা নয় তাই বলে যাচ্ছ। ফটিক সামনের দিকে ঝুঁকে পড়ে চোয়াল শক্ত করে বলল, আপনি খুব ভালো মতোই জানেন যে আমি মিথ্যে বলছি না। সবাই যেটা জানে বা সবাইকে যেটা জানানো হয়েছিল সেটা সবটাই মিথ্যে। আসল সত্যিটা যেমন আপনি জানেন তেমনি আমিও জানি। চোখ শুধু সনাতন দারোয়ানেরই ছিল না, আরও একজোড়া চোখ এই ঘটনার সাক্ষী ছিল, যাকে সামনে আসতে দেওয়া হয়নি, আর সেটা করেছিলেন আপনি। সংগ্রাম রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে বললেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না আর। আনন্দকে আমি বলবো, আমার বইয়ের সঙ্গে তোমার বিন্দুমাত্র যোগও থাকলে আমি এই বই ওর প্রকাশনা থেকে ছাপাবো না। আমি অন্য প্রকাশকে দেখে নেব। এখন বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। ফটিকও উঠে দাঁড়িয়ে বলল, এত কিছু বললেন, কিন্তু একবারও তো জানতে চাইলেন না আমি যাকে আসল অপরাধী বলছি সে আসলে কে? কারণ আপনি নিজেও ভালো করে জানেন যে আসল অপরাধী কে ছিল।
সংগ্রাম রোষ কষায়িত চোখে বলে উঠলেন, আর একটা কথা বললে আমিও ছেড়ে দেব না তোমাকে। ভুলে যেও না, আমি একজন এনকাউন্টার স্পেশালিস্ট। লাইসেন্স রিভলভার এখনও আমার বাড়িতেই আছে। ফটিক সে কথায় পাত্তা না দিয়ে বলল, আপনি সেই অপরাধীকে আড়াল করেছিলেন, কারণ সেই অমানুষ অপরাধী ছিল আপনারই একমাত্র ছেলে সাগর চৌধুরী। আপনি তাই অপরাধ ওই দুই মাফিয়ার ঘাড়ে চাপিয়েছিলেন পরিকল্পিতভাবে নিজের ছেলেকে বাঁচাবেন বলে। সংগ্রাম গলা চড়িয়ে বলে উঠলেন, সে মরে গেছে, তার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তার শোকে তার মাও চলে গেছে। এখন এসব কথার মানে কি? চুপ করো, চুপ করো তুমি। ফটিক বলে উঠল, তাতে কি ঘটনাটা বদলে যায়? সাগর চৌধুরীর অপরাধ কি বদলে যায়? ওই ফুটফুটে মেয়েটার কি দোষ ছিল? সে তো আপনার ছেলের কোনো ক্ষতি করেনি। সে তাকে বিশ্বাস করে ভয়ার্ত অবস্থায় তার বাইকে উঠেছিল, আর সেই কি না ওই নারকীয় কাজ করল। এই অপরাধীর কি কোনো ক্ষমা হয়? সংগ্রাম চৌধুরী অসহায়ের মতো ফটিকের দিকে তাকিয়ে বলে উঠলেন, কে তুমি? কে? এত কিছুর পর আজ এভাবে উপযাচক হয়ে আমাকে এভাবে ক্ষতবিক্ষত করে কী লাভ হচ্ছে তোমার? কে তুমি? ফটিক সোজা তাকালো সংগ্রাম চৌধুরীর দিকে, তারপর তার চোখে চোখ রেখে বলল, উর্মির বাবার নাম মনে আছে? উদয় শিকদার। ওনার ছোট ভাই অয়ন শিকদার। তিনি আগেই মারা গিয়েছিলেন। তার বিধবা স্ত্রী আর ছোট ছেলের একমাত্র অবলম্বন ছিলেন উদয়বাবু। ভাইয়ের মৃত্যুর পর তার ভ্রাতৃবধূ আর ভাইপোকে আগলেছেন তিনি। অয়ন শিকদারের ছেলে অর্ক শিকদার, সেই ছেলেই আমি। সে রাতে আব্দুলের দোকানে আমাকে বসিয়ে মা সোনামাসির বাড়ি গিয়েছিলেন একটা ব্লাউজের ডেলিভারি দেওয়ার জন্য। আমার সামনেই আজিজার গদাই গাড়ি থেকে নামিয়েছিল উর্মি দিদিকে। পেছন থেকে মোটর বাইকে এসে আপনার ছেলে সাগর তাকে ভরসা দিয়ে বাইকে তুলে নিয়ে চলে যায় শিয়াই নদীর চরের দিকে। নিজের চোখে আমি এসব দেখেছি। আজিজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জেঠু তখন আপনার বাড়িতে বার কয়েক গিয়েছিলেন। উর্মি দিদিও গিয়েছিল আপনার সাথে। একবার তো আমিও গিয়েছিলাম। আমার তখন বছর 7 বয়স। সাগরকে তাই আমি আর দিদি দুজনেই চিনতাম। উর্মি দিদি আমার জ্ঞাতি হলেও কোনোদিন নিজের দিদির থেকে কম ভাবিনি। জেঠুও কোনোদিন নিজের সন্তানের সঙ্গে আমার কোনো পার্থক্য করেননি। সেই জেঠুর এত বড় সর্বনাশ করেছিল আপনার ছেলে। আমি ছিলাম সেই অপরাধের সাক্ষী। নিজের চোখে দেখেছিলাম সাগরকে দিদিকে বাইকে করে নিয়ে যেতে। দিদির অবস্থার কথা শুনে জেঠুর যখন পাগলের মতো অবস্থা, তখন আমি মাকে আর জেঠুকে আমার চোখে দেখা ঘটনার কথা খুলে বলি। আপনার সততার কথা জেনে জেঠু আমাকে নিয়ে গিয়েছিলেন আপনার কাছে। মেয়েকে তো আর ফিরে পেতেন না, শুধু বিচারের আশায় গিয়েছিলেন। আর আপনি কি করেছিলেন মনে পড়ে? আপনি জেঠুকে ভয় দেখিয়েছিলেন যে আমার সাক্ষ্যের কথা যদি ঘূর্ণাক্ষরেও সামনে আসে, তাহলে আপনি আমাকে আর আমার মাকে শেষ করে দেবেন। আমাদের পুরো পরিবারকে ফাঁসিয়ে দেবেন মাফিয়াদের সঙ্গে যোগসাজশের দায়ে। আমার মা আর জেঠুর মধ্যে নোংরা সম্পর্কের প্রমাণ তৈরি করে সবার কাছে বদনাম করে দেবেন। কারণ আপনার কথায় পুলিশ সব পারে। শব্দগুলো এখনও আমার কানে বাজে। জেঠু আমাকে নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে এসে মায়ের হাতে আমাকে তুলে দিয়ে বলেছিলেন যে মা যেন আমাকে নিয়ে দূরে কোথাও চলে যান, কারণ ওনার ভয় ছিল ওখানে থাকলে আপনি আমাকে আর আমার মাকে বাঁচতে দেবেন না। মা আমাকে নিয়ে জেঠুর পীড়াপিড়িতে আমার মামার বাড়িতে চলে আসেন। তারপরেই খবর পাই যে জেঠুও আত্মহত্যা করেছেন। আর আপনি দুটো এনকাউন্টারে 2 মাফিয়া নেতাকে খতম করে শহরের নায়ক হয়ে যান। আমি আর মা শুধু চোখের জল ফেলেছি। আমাদের তখন কিছু করার ছিল না। এবার বলুন, আমি যা বললাম তার একটা কথাও কি মিথ্যে? আপনি নাকি সৎ নির্ভীক পুলিশ অফিসার। নিজের অপরাধী ছেলেকে এভাবে আড়াল করে একটা পরিবারকে শেষ করে দিয়েছিলেন আপনি। মনে পড়ে স্যার? এসব কথা লেখার সাহস আছে আপনার ওই বইতে? নেই। তাই আপনিও একই রকম অপরাধী। সংগ্রাম মরিয়া হয়ে গর্জে উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, অপরাধ করেছি আমি, কিন্তু সারা জীবনে ওই একবারই, নিজের ছেলেকে বাঁচাতে। কারণ ছেলের মুখে ওই ঘটনার স্বীকারোক্তি শোনার পর আমি আর নিরপেক্ষ পুলিশ অফিসার হয়ে থাকতে পারিনি। ওর মার জগৎ ছিল ও, ওকে ছাড়া উনি বাঁচতে পারতেন না। তাই সব কিছু ভুলে একজন বাবা আর একজন স্বামী হয়ে উঠেছিলাম আমি। ন্যায় নীতি কিছুই আর মাথায় ছিল না।
শুধু একটাই লক্ষ্য ছিল, যে ছেলেকে বাঁচাতে হবে। তাই তোমার জ্যাঠামশাইকে হুমকি দিয়েছি, নিজের ক্ষমতা প্রয়োগ করে ময়নাতদন্তের রিপোর্ট ম্যানিপুলেট করেছি, বাকি সব প্রমাণ জোগাড় করে আজিজ আর গদাইকে দোষী সাজিয়েছি। আর ওরা যাতে কোনো বয়ান দিতে না পারে তাই সরাসরি ওদের এনকাউন্টার করে দিয়েছি। দর্জি আব্দুলকে ভয় দেখিয়ে শহর ছাড়া করেছি। সে যাত্রা ছেলেকে বাঁচিয়ে ভেবেছিলাম বিপদকে কাটিয়ে উঠেছি। সাগরও তারপর পাল্টে গিয়েছিল। সে নেশার বশবর্তী হয়ে নিজের জ্ঞানগম্যি হারিয়ে ওই কদর্য অপরাধ করেছিল। সেই নেশা ও ছেড়ে দিয়েছিল, একদম পাল্টে ফেলেছিল নিজেকে। কিন্তু তাও তো শেষ রক্ষা হলো না। দুর্ঘটনা কেড়ে নিল ওকে, সেই সঙ্গে ওর মাকেও কেড়ে নিল আমার কাছ থেকে। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। পাপ বাপকেও ছাড়ে না, আমাকেও ছাড়েনি। যে ছেলের জন্য নিজেকে অপরাধী বানিয়েছিলাম, সেই ছেলেকেও ভাগ্য আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। নিয়তির কাছে জেতা যায় না। তাই আর এসব কথা বলে আমাকে কষ্ট দিও না। আমি অতীত ভুলে বর্তমানে বাঁচার চেষ্টা করছি। আমরা যে যা হারিয়েছি তা আর ফিরে পাবো না। এখন তুমি যাও, আমাকে একা থাকতে দাও। ফটিক বলল, কিন্তু আমার কথা তো শেষ হয়নি এখনো। সংগ্রাম অবাক হয়ে বললেন, আর কি কথা বাকি আছে? ফটিক বলল, অর্ক শিকদার থেকে আমি ফটিক দাস কীভাবে হলাম শুনবেন না? সংগ্রাম বললেন, তা জেনে আমার কি লাভ? ফটিক বলল, লাভ নেই, কিন্তু এটাও জেনে রাখুন, আমার মামার বাড়ি লিটং বাড়িতে। সংগ্রাম অবাক হয়ে কপালে ভাঁজ ফেলে বললেন, লিটং বাড়ি? ওখানেই তো সাগর চা বাগানের ম্যানেজারই চাকরি করত। ওখানেই তো ওর দুর্ঘটনা হয়। ফটিক বাঁকা হাসি হেসে বলল, লিটং বাড়ি কেনেডি টি এস্টেটে চাকরিতে ঢুকেই আমি সাগর চৌধুরীকে দেখি। অত বছর আগে শেষ দেখা, কিন্তু তাও আমার চিনতে ভুল হয়নি। কারণ ওই চেহারা প্রতি রাতে আমার দুঃস্বপ্নে আসতো। দিদির করুণ আর্তনাদ ঘুমের মধ্যেও শুনতে পেতাম। আর আপনার ছেলের নিষ্ঠুর মুখটা ভেসে উঠত আমার সামনে। আমি ওই টি এস্টেটে গাড়ির সুপারভাইজার ছিলাম। স্থানীয় ড্রাইভারদের সঙ্গে আমার বেশ খাতির ছিল। আমি কায়দা করে ম্যানেজার সাগর চৌধুরীও বিশ্বাসভাজন হয়ে উঠি। আমি ওনাকে চিনলেও উনি আমাকে চিনতে পারেননি। প্রতি মুহূর্তে হাজারো যন্ত্রণায় দগ্ধ হতে হতেও আমি ওনার সঙ্গে ভাব জমিয়েছিলাম। উনি অন্ধভাবে আমাকে বিশ্বাস করতে শুরু করেছিলেন, আর আমি সেটাই চেয়েছিলাম। একদিন যখন জানতে পারি ম্যানেজমেন্ট ওনাকে একটা কাজে পাহাড়ি রাস্তায় শিটংয়ে পাঠাবে, তখনই লিম্বু নামের এক ড্রাইভারকে টাকার মদ দিয়ে ম্যানেজ করি। সেই দুর্ঘটনাটা ঘটিয়েছিল। ওকেই নির্দেশ দিয়েছিলাম এমনভাবে কাণ্ডটা ঘটাতে যাতে দুর্ঘটনা বলে মনে হয়। সেটাও ও করেছিল। কিন্তু তারপর সে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ফলে আমাকে সব ফেলে পালিয়ে আসতে হয়। অর্ক সরকার নাম আর পরিচয় বদলে ফেলি, চুল আর দাড়ির স্টাইল পাল্টাই। লিটং বাড়ি থেকে চলে আসি আমার পৈতৃক শহরে। এখানে সুবিধাটা হলো এত বছর পরে এখানে আমাকে কেউ চেনে না, কিন্তু এখানকার সব কিছু আমি চিনি। এখানকার মাফিয়াদের সাহায্যে নিজের ফটিক দাস পরিচয় তৈরি করা কঠিন হয়নি। দু একটা ছোট কাজের পর প্রকাশনা সংস্থায় কাজ পাই, আর সেখানেই আপনি পাণ্ডুলিপি পাঠান বই ছাপানোর জন্য। জীবন আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই স্টার্টিং পয়েন্টেই এনে দাঁড় করিয়েছে। আপনিও বেশ কিছু বদলির পর এখানে এসেই চাকরি শেষ করে স্থায়ীভাবে রয়েছেন। এটাই এন্ড অব দ্য সার্কেল। এটাই আমাদের ফাইনাল মিটিং পয়েন্ট। সংগ্রাম সব কথাগুলো শুনে কিছু সময় থ হয়ে রইলেন। তারপর গর্জে উঠে বললেন, তুই তুই তার মানে আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী? তুই ওর খুনি? ওর মৃত্যু দুর্ঘটনা নয়, মার্ডার? আমি তোকে ছাড়ব না, আমি তোকে শেষ করে দেব। ফটিক ওরফে অর্ক ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, পুলিশের কাছে যাবেন? সেখানে প্রমাণ করতে পারবেন না যে আমি অর্ক শিকদার, কারণ লিটং বাড়ি থেকে পালানোর আগে অর্ক শিকদারের ভুয়ো মৃত্যু পরিকল্পিতভাবে ঘটিয়ে এসেছি। বেওয়ারিশ লাশ অর্ক শিকদারের প্রমাণ করে এসেছে পুলিশের খাতায়। তাই অর্ক শিকদার মৃত, ফটিক দাস সম্পূর্ণ অন্য মানুষ। আপনি নিজে একজন প্রাক্তন পুলিশ অফিসার হয়েও কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আমার স্বীকারোক্তির কোনো এভিডেন্সও নেই আপনার কাছে। সংগ্রাম হঠাৎ ছুটে গিয়ে ঘরের এক পাশের একটা টেবিলের ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে ফটিকের দিকে তাক করে বললেন,
কিছু প্রমাণ করতে না পারি তোকে খতম করে দিতে বাধা কোথায়? আমার আলাদা করে বাঁচার ইচ্ছে আর নেই, তাই তোমাকে মেরে দিতে অসুবিধা কোথায়? ফটিক পাল্টা সংগ্রামের চোখে চোখ রেখে কড়া দৃষ্টি দিয়ে বলল, পারলে মারুন, আমি বাধা দেব না। অপরাধ আমিও করেছি, কিন্তু তার কারণ প্রতিশোধ। আপনার ছেলেকে সরিয়ে দিয়ে আমি প্রথমে শান্তিতে ঘুমোই, তাই আমার মনে কোনো অপরাধ বোধ নেই, কোনো অনুতাপ নেই। আমার চোখের দিকে তাকিয়ে দেখুন, কোনো পশ্চাতাপ নেই, কিন্তু আপনার ভেতর অপরাধবোধ কাজ করছে, আপনার হাত কাঁপছে। আমি চললাম। যদি পারেন তো আমার পিঠে গুলি করে আর একবার নিজের বীরত্ব জাহির করুন। কথা শেষ করে ফটিক আর পিছন ফিরে তাকালো না, সোজা হনহনিয়ে বেরিয়ে গেল। সংগ্রাম রিভলভার তাক করেও গুলি চালাতে পারলেন না, তার হাত থরথর করে কাঁপছে। কোনো রকমে থপ করে বসে পড়লেন সোফায়। মুখ তুলে দেখলেন দরজার ওপাশ থেকে জগাই যেন চট করে সরে গেল। নিশ্চিত উত্তপ্ত বাক্য বিনিময় শুনে সে চলে এসেছিল, তার মানে সব কিছুই সে শুনেছে। সংগ্রাম চৌধুরী একটু সময় থমকে রইলেন, তারপর নিজের মোবাইলটা হাতে তুলে নিলেন। আনন্দর নাম্বারে কল করলেন তিনি। কল রিসিভ হতে আনন্দকে কিছু বলার সুযোগ না দিয়ে সংগ্রাম বললেন, প্রুফটা পেয়েছি, কিন্তু এই প্রুফ আর ফেরত যাবে না, বইটা আমি করব না, বলেই কলটা কেটে দিলেন। আনন্দ যাতে কোনোভাবে ফিরে কল করতে না পারে তার জন্য তিনি মোবাইলটা সুইচ অফ করে দিলেন। তারপর রিভলভারটা হাতে নিয়ে গিয়ে দাঁড়ালেন সাগরের ফটোর সামনে। কিছুটা সময় একদৃষ্টে সাগরের ফটোর দিকে তাকিয়ে থেকে নিজের মাথায় রিভলভার ঠেকালেন, আর চোখে একবার দেখে নিলেন পাশের ফটোতে থাকা নিরুপমার মুখ। তারপর চোয়াল শক্ত করে চোখ বুজলেন, হাতের আঙুল রাখলেন ট্রিগারে। একটু বাদেই রান্নাঘর থেকে জগাই গুলি চালানোর সগর্জন আওয়াজ শুনে চমকে উঠল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।